শ্রীচরণ কমলেশু, আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। চিরদিন কাছেই পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি। চিঠি লিখবার মতো হাতটুকু পাওয়া যায়নি। আজ আমি এসেছি তীর্থ করতে, শ্রীক্ষেত্রে। তুমি আছো তোমার আপিসের কাজে। শামুকের সঙ্গে খোলসের যে সম্বন্ধ, কলকাতার সঙ্গে তোমার তাই। সে তোমার দেহমনির সঙ্গে একেবারে এঁটে গিয়েছে। তাই তুমি আপিসের ছুটির দরখাস্ত করলে না। বিধাতার তাই অভিপ্রায় ছিল, তিনি কিন্তু আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন। আমি তোমাদের মেজ বউ। আজ 15 বছরের পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে আমি জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধ আছে। তাই আজ সাহস করে এই চিঠিখানা লিখছি। এই চিঠি তোমাদের মেজ বউয়ের চিঠি নয়। তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ কপালে যিনি লিখেছিলেন, তিনি ছাড়া যখন সেই সম্ভাবনার কথা আর কেউ জানতো না, সেই শিশু বয়সে আমি আর আমার ভাই একই সঙ্গে সান্নিপাতিক জ্বরে পড়ি। আমার ভাইটি মারা গেল, আমি পিছিয়ে উঠলাম। পাড়ার সব মেয়েরাই বলতে লাগলো, মৃণাল মেয়ে কি না, তাইও বাঁচলে। বেটা ছেলে হলে কি আর রক্ষা পেত? চোরে বিদ্যাতে জম পাকা, দামি জিনিসের পরেই তার লোভ। আমার মরণ নেই, সে কথাটা ভালো করে বুঝিয়ে বলবার জন্যই আজকে চিঠিটা লিখতে বসেছি। সেই দিন যে রাগিনী গেছে থেমে, অতল বিরহে নেমে গেছে থেমে। সেই দিন যে রাগিনী গেছে থেমে, অতল বিরহে নেমে গেছে থেমে। আজি পুবের হাওয়ায় হায় 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 রে, কাপন ভেসে চলে যেদিন ভেসে গেছে চোখের জলে তারি ছায়া পড়েছে। শ্রাবণ গগন তলে যেদিন। সমস্ত আকাশ কাঁদিয়ে দিয়ে বাঁশি বাজতে লাগলো। তোমাদের বাড়িতে এসে উঠলুম। আমার খোঁজগুলি সবিস্তারে খতিয়ে দেখেও গিন্নির দল সকলে স্বীকার করলেন, মোটের উপর আমি সুন্দরী বটে। সে কথা শুনে আমার বড় জায়ের মুখ গম্ভীর হয়ে গেল। আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমাদের বেশি দিন লাগেনি, কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে। আর এই বুদ্ধিটা আমার এতটাই স্বাভাবিক যে তোমাদের ঘরকন্যার মধ্যে এতটা কাল কাটিয়েও আজও সে টিকে আছে। মা কিন্তু আমার এই বুদ্ধিটার জন্য বিষম উদ্বিগ্ন ছিলেন। মেয়ে মানুষের পক্ষে এ যে এক বালাই। তোমাদের ঘরের প্রথম স্মৃতির মধ্যে সবচেয়ে যেটা আমার মনে যাচ্ছে সে তোমাদের গোয়াল ঘর। অন্দরমহলের সিঁড়িতে উঠবার ঠিক পাশের ঘরেই তোমাদের গরু থাকে। সামনের উঠোনটুকু ছাড়া তাদের আর নড়বার জায়গা নেই। সেই উঠোনের কোণে তাদের জাপনা দেওয়ার কাঠের গামলা। সকালে বেহারার নানা কাজ। উপবাসী গরুগুলো ততক্ষণ সেই গামলার ধারগুলো চেটে চেটে চিবিয়ে চিবিয়ে খাপলা করে দিত। আমার আমার বড় প্রাণ কাঁদত। আমি পাড়া গাঁয়ের মেয়ে। তোমাদের বাড়িতে যেদিন নতুন এলো সেদিন সেই দুটো গরু আর 3টি বাছুরি যেন সমস্ত শহরের মধ্যে আমার চির পরিচিত আত্মীয়ের মতো চোখে ঠেকল। যতদিন নতুন বউ ছিল নিজে না খেয়ে লুকিয়ে ওদের খাওয়াতো।
যখন বড় হলো তখন গরুর প্রতি আমার প্রকাশ্য মমতা লক্ষ্য করে আমার ঠাট্টার সম্পর্কীয়রা আমার গোত্র সম্বন্ধে সন্দেহ প্রকাশ করতে লাগলেন। আমার মেয়েটি জন্ম নিয়েই মারা গেল। আমাকেও সে সঙ্গে যাওয়ার জন্য ডাক দিয়েছিল। সে যদি আজ বেঁচে থাকতো তাহলে তাহলে সেই আমার জীবনে যা কিছু বড়, যা কিছু সত্য, সমস্ত এনে দিতে পারত। তখন মেজ বউ থেকে একেবারে মা হয়ে বসত। মা যে এক সংসারের মধ্যে থেকেও বিশ্ব সংসারে মা হওয়ার দুঃখটুকু পেল, কিন্তু মা হওয়ার মুক্তিটুকু পেলুম না। চোখে আমার তৃষ্ণা, ও গো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে, চোখে আমার তৃষ্ণা, আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন, আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন, সন্তাপে প্রাণ যায় যাই যে পড়ে, চোখে আমার তৃষ্ণা। আদর ঘরে মরণ মাথার কাছে এসে দাঁড়ালো। মনে ভয় হলো না। জীবন আমাদের কি বা যে মরণকে ভয় করতে হবে? আদরে যত্নে যাদের প্রাণের বাঁধন শক্ত করেছে, মরতে তো কেবল তাদেরই বাঁধে। আমার মেয়েটি তো সন্ধ্যা তারার মতো ঘনকালের জন্য উদয় হয়েই অস্ত গেল। আবার আমার নিত্যকর্ম এবং গরু বাছুর নিয়ে পড়ল। জীবন অবশ্য তেমনি করেই গড়াতে গড়াতে শেষ পর্যন্ত কেটে যেত। আজকে তোমাকে চিঠি লিখবার কোনো দরকারই হতো না, কিন্তু বাতাসে সামান্য একটা বীজ উড়িয়ে নিয়ে এসে পাখা দালানের মধ্যে অশ্বত্থ গাছের অঙ্কুর বের করে। শেষকালের সেইটুকু থেকে ইট কাঠের বুকের পাঁজর বিদীর্ণ হয়ে যায়। আমার সংসারের পাকা বন্দোবস্তের মাঝখানে ছোট্ট একটু জীবনের কণা কোথা থেকে উড়ে এসে পড়ল। তারপর থেকে ফাটল শুরু হলো। বিধবা মার মৃত্যুর পর আমার বড় চায়ের বোন বিন্দু তার খুড়তুতো ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে যেদিন এসে আশ্রয় নিলে, সেদিন তোমরা ভাবলে এ আবার কোথাকার আপদ। আমার পোড়া স্বভাব কি করবো বলো? দেখলো তোমরা সকলেই মনে মনে বিরক্ত হয়ে উঠেছ। সেজন্য এই নিরাশ্রয় মেয়েটির পাশে আমার সমস্ত মন যেন একেবারে কোমর বেঁধে দাঁড়ালো। পরের বাড়িতে পরের অনিচ্ছাতে এসে আশ্রয় নেওয়া সে যে কত বড় অপমান। দায়ে পড়ে সেও যাকে স্বীকার করতে হলো, তাকে কি এক পাশে ঠেলে রাখা যায়? তারপরে দেখলাম আমার বড় জায়ের দশা। তিনি নিতান্ত দরদে পড়ে বোনটিকে নিজের কাছে এনেছেন, কিন্তু যখন দেখলেন স্বামীর অনিচ্ছা তখন এমনি ভাব করতে লাগলেন যেন এই তার এক বিষম বালাই, যেন একে দূর করতে পারলেই তিনি বাঁচেন। এই অনাথা বোনটিকে মন খুলে প্রকাশ্যে স্নেহ দেখান, সে সাহস তার হলো না। তিনি পতিব্রতা। তার এই সংকট দেখে আমার মন আরো ব্যথিত হয়ে উঠল। দেখলুম বড়জা সকলকে একটু বিশেষ করে দেখিয়ে দেখিয়ে বিন্দুর খাওয়া পড়ার এমনি মোটা রকমের ব্যবস্থা করলেন এবং বাড়ির সর্বপ্রকার দাসী বৃত্তিতে তাকে এমনভাবে নিযুক্ত করলেন যে আমার কেবল দুঃখ নয়, লজ্জা বোধ হলো। তিনি সকলের কাছে প্রমাণ করবার জন্য ব্যস্ত যে আমাদের সংসারে ফাঁকি দিয়ে বিন্দুকে ভারী সুবিধা দরে পাওয়া গেছে। ও কাজ দেয় বিস্তর, অথচ খরচের হিসাবে বেজায় সস্তা।
বিন্দুকে আমি আমার ঘরে টেনে নিলুম। দিদি বললেন, মেজ বউ তো দেখছি গরিবের ঘরে মেয়েটির মাথাটি খেতে বসলেন। আমি যেন বিষম এক বিপদ ঘটালুম। এমনি ভাবে তিনি সকলের কাছে নালিশ করে বেড়ালেন। কিন্তু আমি নিশ্চয়ই জানি তিনি মনে মনে ভিজে গেলেন। এখন দোষের বোঝা কেবল আমার উপরেই পড়ল। তিনি বোনকে নিজে যে স্নেহ দেখাতে পারতেন না, আমাকে দিয়ে সেই স্নেহটুকু করিয়ে নিয়ে তার মনটা হালকা হলো। তুমি তো জানো সে দেখতে এতটাই মন্দ ছিল যে পড়ে গিয়ে সে যদি মাথা ভাঙতো তবে ঘরের মেঝেটার জন্যই লোকে উদ্বিগ্ন হতো। কাজের পিতা মাতার অভাবে কেউ তাকে বিয়ে দেবার ছিল না, এবং তাকে বিয়ে করবার মতো মনের চড়ি বা কজন লোকের ছিল। বিন্দু বড় ভয়ে ভয়ে আমার কাছে এলো, যেন আমার গায়ে তার ছোঁয়াচ লাগলে আমি সহিতে পারবো না। বিশ্ব সংসারে তার যেন জন্মাবার কোনো শর্তই ছিল না, তাই সে কেবলই পাশ কাটিয়ে চোখ এড়িয়ে চলত। অথচ বিন্দুর খুঁড়তুতো ভাইরা যে জগতে পরমাবশ্যক পদার্থ তা বলবার চলে, কিন্তু তারা তো বেশ আছে। তাই বিন্দুকে যখন আমার ঘরে ডেকে আনলো, তার বুকের মধ্যে কাঁপতে লাগলো। তার ভয়ে দেখে আমার বড় দুঃখ হলো। আমার ঘরে যে তার জন্য একটুখানি জায়গা আছে সে কথাটা আমি তাকে অনেক অনেক আদর করে বুঝিয়ে দিতে লাগলো। ঝরে পড়ে পড়ুক পাতা, ম্লান হয়ে যাক মালা গাঁথা, যদি ঝরে পড়ে পড়ুক পাতা, ম্লান হয়ে যাক মালা গাঁথা, থাক জনহীন পথে পথে, মরীচিকা জাল ফেলা, খেলো খেলো তব নীরব ভৈরব খেলা, নাই রসনাই নাই রসনাই। কিন্তু আমার ঘর শুধু তো আমারই ঘর নয়, কাজেই কাজটা আমার সহজ হলো না। দু চার দিন আমার কাছে থাকতে তার গায়ে লাল লাল কি উঠলো। হয়তো সে ঘামাচি, নয়তো বা আর কিছু হবে। তোমরা বললে বসন্ত, কেননা ও যে বিন্দু। তোমাদের পাড়ায় এক আনাড়ি ডাক্তার এসে বললে, আর দুই একদিন না গেলে তো ঠিক বলা যায় না। কিন্তু সেই দু একদিনের সবুর সইবে কে? বিন্দু তো তার ব্যবহার লজ্জাতেই বরবাহ্য হলো। আমি বললাম, বসন্ত হয়তো হোক, আমি আমাদের সেই আদুর ঘরে ওকে নিয়ে থাকবো, আর কাউকে কিচ্ছু করতে হবে না। এই নিয়ে আমার ওপর তোমরা যখন সকলে মার মূর্তি ধরেছ, এমনকি বিন্দুর দিদিও যখন অত্যন্ত বিরক্তির ভান করে পোড়া কপালি মেয়েটিকে হাসপাতালে পাঠাবার প্রস্তাব করেছেন, এমন সময়ে ওর গায়ের সমস্ত লাল দাগ একদম মিলিয়ে গেল। তোমরা দেখি তাতে আরো ব্যস্ত হয়ে উঠলে, বললে নিশ্চয়ই বসন্ত বসে গিয়েছে, কেননা ও যে বিন্দু। আমার সম্বন্ধে বিন্দুর ভয়ে যখন ভাঙলো, তখন ওকে আর এক গিরোয় ধরলো। আমাকে এমনি ভালোবাসতে শুরু করলে যে আমাকেই ভয় ধরিয়ে দিলে। ভালোবাসার এরকম মূর্তি তো সংসারে কোনোদিন দেখিনি। আমার মুখ দেখে দেখে তার চোখে রাস আর বিকত না, বলতো, দিদি তোমারই মুখখানি আমি ছাড়া আর কেউ দেখতে পাইনি। বিন্দুর ভালোবাসার দুঃসাহ বেগে আমাকে অস্থির করে তুলেছিল। এক একবার তার উপর রাগ হতো, সে কথা স্বীকার করি, কিন্তু তার এই ভালোবাসার ভিতর দিয়ে আমি আপনার একটি স্বরূপ দেখলাম, যা আমি জীবনে আর কোনোদিন দেখিনি। সেই আমার
মুক্ত স্বরূপ। এদিকে বিন্দুর মতো মেয়েকে যে আমি এতটা আদর যত্ন করছি, হে তোমাদের অত্যন্ত বাড়াবাড়ি বলে ঠেকলো। এর জন্য অবশ্য খুব খুব খিটখিটে অন্ত ছিল না। যেদিন আমার ঘর থেকে বাজুবন্ধ চুরি গেল, সেদিন সেই চুরিতে বিন্দুর যে কোনো রকমের হাত ছিল, এ কথার আভাস দিতে তোমাদের লজ্জা হলো না। যখন স্বদেশী হাঙ্গামায় লোকের বাড়ি তল্লাশি হতে লাগলো, তখন তোমরা অনায়াসে সন্দেহ করে বসলে যে বিন্দু পুলিশের পোষা বেচল, আর তার কোনো প্রমাণ ছিল না। কেবল প্রমাণ এই যে ও বিন্দু। তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, তুমি আমায় তখন ছিলে বহু দূরে, কিসের অন্বেষণে তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, তুমি আমায়। অবশেষে বিন্দুকে নিজের শক্তিতে বিদায় করতে না পেরে তোমরা প্রজাপতি দেবতার শরণাপন্ন হলে। বিন্দুর বর ঠিক হলো। বড় যা বললে বাঁচল, মা কালী আমাদের বংশের মুখ রক্ষা করলেন। বিন্দু আমার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, বললে, দিদি আমার আবার বিয়ে করা কেন? আমি তাকে অনেক বুঝিয়ে বললাম, বিন্দু তুই ভয় করিস নি, শুনেছি তোর বর ভালো। বিন্দু বললে, বর যদি ভালো হয় তবে আমার কি আছে যে আমাকে তার পছন্দ হবে? বিন্দুর জন্য সংসারে আমি অনেক লড়াই করেছি, কিন্তু ওর বিবাহ বন্ধ হোক এ কথা বলবার সাহস আমার হলো না। কিসের জোরে বা বলবো? আমি যদি মরে যাই তবে ওর কি দশা হবে? বিন্দু বলল, দিদি বিয়ের আর 5 দিন আছে, এর মধ্যে আমার মরণ হবে নাকি? আমি তাকে খুব ধমকে দিলাম, কিন্তু অন্তর্যামী জানে যদি কোনো সহজভাবে বিন্দুর মৃত্যু হতে পারতো তাহলে তাহলে আমি আমি আরাম বোধ করতাম। আমি চেয়েছিলাম যে বিবাহটা যাতে আমাদের বাড়িতেই হয়, কিন্তু তোমরা বলে বসলে বরের বাড়িতেই হওয়া চাই, সেটা তাদের কৌলিক প্রথা। আমি বুঝলুম বিন্দুর বিবাহের জন্য যদি তোমাদের খরচ করতে হয় তবে সেটা তোমাদের গৃহদেবতার কিছুতেই সইবে না। কাজেই চুপ করতে হলো। কিন্তু একটা কথা তোমরা কেউ জানো না, দিদিকে জানাবার ইচ্ছা ছিল কিন্তু জানাইনি, কেননা তাহলে তিনি ভয়ই মরে যেতেন। আমার কিছু কিছু গয়না দিয়ে লুকিয়ে আমি বিন্দুকে সাজিয়ে দিয়েছিলাম, বোধ করে দিদির চোখে সেটা পড়ে থাকবে, কিন্তু সেটা তিনি দেখেও দেখেননি। যাবার আগে বিন্দু আমাকে জড়িয়ে ধরে বললে, দিদি আমাকে তোমরা তাহলে নিতান্তই ত্যাগ করলে? আমি বললাম, না না বিন্দি, তোর যেমনই দশা হোক না কেন আমি তোকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। নীরব নিশীতব চরণ নিছায়ে, আধার কে শোভার দিয়েছ বিছায়ে, নীরব নিশীতব চরণ নিছায়ে, আধার কে শোভার দিয়েছ বিছায়ে। আজি কোন গান নিখিল প্লাবিয়া, তোমার বিনা হতে আসিল না। নিখিল প্লাবিয়া তোমার
যাই যে হারাই জীবন মরণের সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছ দাঁড়াই জীবন মরণের সীমানা ছাড়াই। সেদিন সকালে সেই ঘরে ঢুকে দেখি বিন্দু এক কোণে জড়সড় হয়ে বসে আছে। আমাকে দেখে আমার পা জড়িয়ে ধরে লুটিয়ে পড়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। বিন্দুর স্বামী পাগল। সত্যি বলছিস বিন্দি? এত বড় মিথ্যে কথা তোমার কাছে বলতে পারি দিদি? তিনি পাগল। শ্বশুরের বিবাহে মত ছিল না, কিন্তু তিনি আমার শাশুড়িকে চোখের মতো ভয় করেন। তিনি বিবাহের পূর্বেই কাশি চলে গেছেন। শাশুড়ি জেদ করে তার ছেলের বিয়ে দিয়েছেন। আমি সেই রাশ করা কয়লার উপর বসে পড়লাম। মেয়ে মানুষ দয়া করে না, বলে ও তো মেয়ে মানুষ বই তো নয়, ছেলে হোক না পাগল, সে তো পুরুষ বটে। ঘৃণায় রাগে আমার সকল শরীর জ্বলতে লাগলো। আমি বললুম, এমন ফাঁকির বিয়েই নয় বিন্দু, তুই যেমন ছিলি তেমনি আমার কাছে থাক, দেখি তোকে আমার থেকে কে নিয়ে যেতে পারে। তোমরা বললে বিন্দু মিথ্যে কথা বলছে। আমি বললুম, ও কখনো মিথ্যে কথা বলেনি। তোমরা বললে কেমন করে জানলে? আমি বললুম, আমি নিশ্চয়ই জানি। তোমরা ভয় দেখালে। বিন্দুর শ্বশুর বাড়ির লোকে পুলিশ কেস করলে মুশকিলে পড়তে হবে। আমি বললুম, ফাঁকি দিয়ে পাগল বাড়ির সঙ্গে ওরা বিয়ে দিয়েছে, এ কথা কি আদালত শুনবে না? তোমরা বললে, ও তবে কি এই নিয়ে আদালত করতে হবে নাকি? কেন কেন আমাদের দায় কিসের? আমি বললুম, আমি নিজের গয়না বেচে যা করতে পারি করব। তোমরা বললে, আচ্ছা উকিল বাড়ি ছুটবে নাকি? এ কথার জবাব নেই। কপালে কড়া খাত করতে পারি, তার বেশি আর কি করবো? ওদিকে বিন্দুর শ্বশুর বাড়ি থেকে ওর ভাষণ এসে বাইরে বিষম গোল বাঁধিয়েছে। সে বলছে সে থানায় খবর দেবে। আমার যে কি জোড়াচ্ছে জানিনি, কিন্তু কসাইয়ের হাত থেকে যে গরু প্রাণ হয়ে পালিয়ে এসে আমার আশ্রয় নিয়েছে, তাকে পুলিশের দ্বারাই আবার সেই কসাইয়ের হাতে ফিরিয়ে দিতেই হবে, এই কথা আমি কোনো মতেই মেনে নিতে পারলাম না। আমি স্পর্ধা করে বললুম, তা দিক থানায় খবর। এই বলে মনে করলাম বিন্দুকে এইবার আমার সবার ঘরে টেনে এনে তাকে নিয়ে তালা বন্ধ করে বসে থাকি। খোঁজ করে দেখি বিন্দু নেই। তোমাদের সঙ্গে আমার বাদ প্রতিবাদ যখন চলছিল, তখন বিন্দু আপনি বাইরে গিয়ে তার ভাসুরের কাছে ধরা দিয়েছে। বুঝেছে এই বাড়িতে যদি সে থাকে তবে আমাকে সে ভীষণ বিপদে ফেলবে। মাঝখান থেকে পালিয়ে এসে বিন্দু আপন দুঃখ আরো বাড়ালে। তার শাশুড়ির তর্ক এই যে তার ছেলে তো ওকে খেয়ে ফেলছিল না। মন্দ স্বামীর দৃষ্টান্ত সংসারে দুর্লভ নয়, তাদের সঙ্গে তুলনা করলে তার ছেলে তো সোনার চাঁদ। আমার বড় চা বললে, ওর পোড়া কপাল, তা নিয়ে দুঃখ করে কি করবো বলো? তা পাগলই হোক আর ছাগলই হোক, স্বামী তো বটে। বিন্দুর জন্য আমার বুক ফেটে গেল, কিন্তু তোমাদের জন্যে আমার লজ্জার সীমা ছিল না। আমি তো পাড়া গিয়ে, তার উপরে তোমাদের ঘরে পড়েছি। ভগবান কোন ভাগ দিয়ে আমার মধ্যে এমন বুদ্ধি দিলেন? তোমাদের এইসব ধর্মের কথা যে আমি কিছুতেই শুনতে পারব না। আমি নিশ্চয়ই জানতাম মরে গেলেও কিন্তু আমাদের বাড়ি আর আসবে না, কিন্তু আমি যে তাকে বিয়ের আগের দিন আশা দিয়েছিলাম যে তাকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। আমার ছোট ভাই শরৎ কলকাতার কলেজে পড়ছিল। আমি তাকে ডেকে বললাম, বিন্দুর খবর যাতে আমি পাই তোকে সেই বন্দোবস্ত করে দিতে হবে শরৎ। বিন্দু
বিন্দু আমাকে চিঠি লিখতে সাহস করবে না, আর লিখলেও আমি সে চিঠি পাবো না। তোমার কাছে শুনলুম বিন্দু আবার পালিয়েছে, তাই তোমাদের বাড়িতে তার ভাষণ খোঁজ করতে এসেছে। শুনে আমার বুকের মধ্যে সেই বিঁধল। হতভাগের যে কি অসহ্য কষ্টটা বুঝলো, অথচ কিছুই করার রাস্তা নেই। শরৎ খবর নিতে ছুটল। সন্ধ্যার সময় ফিরে এসে আমাকে বললে বিন্দু তার খুড়তুতো ভাইদের বাড়ি গিয়েছিল, কিন্তু তারা তুমুল রাগ করে তখনই আবার তাকে শ্বশুর বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। এর জন্য তাদের খেসারত এবং গাড়ি ভাড়ার দণ্ড যা ঘটেছে তার ঝাঁজ এখনো তাদের মন থেকে মরেনি। তোমাদের খুড়িমা শ্রীক্ষেত্রে তীর্থ করতে যাবেন বলে তোমাদের বাড়িতে এসে উঠেছে। আমি তোমাদের বললুম আমিও যাব। বুধবারে আমার যাবার দিন, রবিবারের সমস্ত ঠিক হলো। আমি শরৎকে ডেকে বললুম যেমন করে হোক বিন্দুকে বুধবারে পুরীর যাবার গাড়িতে তোকে তুলে দিতেই হবে। শরতের মুখ প্রফুল্ল হয়ে উঠল। সে বললে ভয় নেই দিদি, আমি তাকে গাড়িতে তুলে দিয়ে পুরী পর্যন্ত চলে যাব, আগে দিয়ে জগন্নাথ দেখা হয়ে যাবে। সেদিন সন্ধ্যার সময় শরৎ আবার এলো। তার মুখ দেখেই আমার বুক দমে গেল। আমি বললুম কি শরৎ, সুবিধে হলো না বুঝি? সে বললে না। আমি বললুম রাজি করাতে পারলি নে? সে বলল আর দরকারও নেই। কাল রাত্রিরে সে কাপড়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে মরেছে। বাড়ির যে ভাইপোটার সঙ্গে ভাব করে নিয়েছিল তার কাছে খবর পেলাম যে তোমার নামে সে একটা চিঠি রেখে দিয়েছিল, কিন্তু সে চিঠি ওরা নষ্ট করেছে। যাক, শান্তি হলো। ও কি সখা মুছো আঁখি, আমার তরেও কাঁদিবে কি, কে আমিও ভাগিনি। আমি মরি তাই দুঃখ কিবা, ও কি সখা মুছো আঁখি। পরে ছিল চরণ তলে, দলে গেছো দেখনি চেয়ে। পরে ছিল চরণ তলে, দলে গেছো দেখনি চেয়ে। গেছো ভালো ভালো, তাহে দুঃখ কিবা, ও কি সখা মুছো আঁখি। আমার তরেও কাঁদিবে কি, কে আমিও ভাগিনি। আমি মরি তাই দুঃখ কিবা, ও কি সখা মুছো আঁখি। দেশ শুধু লোক চটে উঠল। বলতে লাগলো মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ভাষা হয়ে গিয়েছে।
তোমরা বললে এ সমস্ত নাটক করা। তা হবে, কিন্তু নাটকের তামাশাটা কেবল বাঙালি মেয়েদের শাড়ির ওপর দিয়েই হয় কেন, আর বাঙালি বীর পুরুষদের খোঁচার ওপর দিয়ে হয় না কেন, সেটাও তো ভেবে দেখা উচিত। বিন্দিটা এমনি পোড়া কপাল বটে, যতদিন বেঁচে ছিল রূপে গুণে কোনো যশ পায়নি। মরবার বেলাও যে একটু ভেবে চিনতে এমন একটা নতুন ধরনে মরবে যাতে দেশের পুরুষেরা খুশি হয়ে হাততালি দেবে, তাও তার ঘটে এলো না। মরেও লোকদের ছটিয়ে দিলে। দিদি ঘরের মধ্যে লুকিয়ে কাঁদলেন, কিন্তু সেই কান্নার মধ্যে একটা সান্ত্বনা ছিল। যাই হোক না কেন, তবু রক্ষা হয়েছে মরেছে বহিত না, বেঁচে থাকলে তো কি না হতে পারত। আমি দেখে এসেছি, বিন্দুর আর আসবার দরকার হলো না, কিন্তু আমার দরকার ছিল। ধাই যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে যাই যেন মোর সকল গভীর আশা প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে ধাই যেন মোর। দুঃখ বলতে লোকে যা বোঝে, তোমাদের সংসারে তা আমার ছিল না। তোমাদের ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয়। তোমার দাদার চরিত্র যেমনই হোক না কেন, তোমার চরিত্রে এমন কোনো দোষ নেই যাতে বিধাতাকে মন্দ বলতে পারি। যদি বা তোমার স্বভাব তোমার দাদার মতোই হতো, তাহলেও হয়তো মোটের উপর দিয়ে আমার এমনি ভাবেই দিন চলে যেত, এবং আমার সতী সাধ্যী বড় জায়ের মতো পতি দেবতাকে দোষ না দিয়ে বিশ্ব দেবতাকেই আমি দোষ দেবার চেষ্টা করতাম। অতএব তোমাদের নামে কোনো নালিশ উত্থাপন করতে আমি চাইনি। আমার এই চিঠি সেই জন্য নয়। কিন্তু আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি। সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি। আমার আর দরকার নেই। তারপরে এও দেখেছি, ও মেয়ে বটে, তবু ভগবান ওকে ত্যাগ করেননি। ওর ওপরে তোমাদের যতই জোর থাকুক না কেন, সে জোরের অন্ত আছে। মৃত্যু তোমাদের চেয়ে বড়, অনেক বড়। সেই মৃত্যুর মধ্যে সে মহান। সেখানে বিন্দু কেবল বাঙালি ঘরের মেয়ে নয়, কেবল খুড়তুতো ভাইয়ের বোন নয়, কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয়। সেখানে সেখানে সে অনন্ত, তোমার পানে চিত্ত মম যখন যেথা থাকে, সারা যেন দেশে তবু ডাকে। চিত্ত মম যখন যেথা থাকে,
পানি তোমার পানি ধায় যেন মোর। সেই মৃত্যুর বাঁশি এই বালিকার ভাঙা হৃদয়ের ভেতর দিয়ে আমার জীবনের যমুনা পারে যেদিন বাঁচল, সেদিন প্রথমটা আমার বুকের মধ্যে যেন বান বিঁধল। পিতা তাকে জিজ্ঞাসা করল, জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ তাই সবচেয়ে কঠিন কেন? এই গলিকার মধ্যকারের চারিদিকে প্রাচীর তোলা নিরানন্দের অতি সামান্য উদ্বুদ্ধা এমন ভয়ঙ্কর বাধা কেন? তোমার বিশ্বজগৎ তার 6 ঋতুর সুধা পাত্র হাতে করে যেমন করেই ডাক দিক না কেন, এক মুহূর্তের জন্যে কেন আমি সেই অন্তর্মহলের এইটুকু মাত্র চৌকাঠ পেরোতে পারিনি? তোমার এমন ভুবনে আমার এমন জীবন নিয়ে কেন কেন এই অতি তুচ্ছ ইট কাঠের আড়ালটার মধ্যে আমাকে তিলে তিলে মরতেই হবে? কত তুচ্ছ আমার এই প্রতিদিনের জীবনযাত্রা, কত তুচ্ছ এর সমস্ত বাধা নিয়ম, বাধা অভ্যাস, বাধা বলি এর সমস্ত বাধা মার। কিন্তু শেষ পর্যন্ত সেই দৃঢ়তার নাগপাশ বন্ধনেরই হবে জিত, আর হার হলো তোমার নিজের সৃষ্টির ওই আনন্দ লোকের। কিন্তু মৃত্যুর বাঁশি বাজতে লাগলো। কোথায় রে রাজমিস্ত্রির গড়া দেওয়াল, কোথায় রে তোমাদের ঘোড়ো আইন দিয়ে গড়া কাঁটার বেড়া? কোন দুঃখে কোন অপমানে মানুষকে বন্দি করে রেখে দিতে পারি? ওই তো মৃত্যুর হাতে জীবনের জয় পতাকা উঠছে। ওরে মেজ বউ, ওরে মেজ বউ, ভয় নেই তোর? তোর মেজ বউয়ের খোলস ছিন্ন হতে এক নিমেষ লাগে না। তোমাদের গলিকে আমি আর ভয় করিনি। আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার উপর আষাঢ়ের মেঘপুঞ্জ। তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিল। ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটাই তার আপন মৃত্যু দিয়ে আমার আবরণ খানা আগা গোড়া ছিন্ন করে দিয়ে গেল। আজ বাইরে এসে দেখি যে আমার গৌরব রাখবার জায়গা নেই। আমার সেই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছে, এইবার মরেছে মেজ বউ, এইবার মরেছে মেজ বউ। বাহিরে রে ভিক্ষা ভাড়া থালি, বাহিরে রে ভিক্ষা ভাড়া থালি, এবার যেন নিঃশেষে হয় খালি, অন্তর মোর গোপনে যায় ভরে। প্রভু তোমার দানে, তোমার দানে, তোমার দানে ধায় যেন মোর সকল ভালোবাসা। প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে।
ভাবছো আমি মরতে যাচ্ছি, ভয় নেই, অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আর আমি করবো না। মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল, তার শিকলও তো কম ভারী ছিল না, তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি। মীরাবাই তার গানে বলেছিল, ছাড়ুক বাপ, ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে, মীরা কিন্তু লেগেই রইল প্রভু, তাতে তার যা হবার তা হোক। এই লেগে থাকাই তো বেঁচে থাকা। আমিও বাঁচবো, আমিও বাঁচবো, আমি আমি বাঁচলুম তোমাদের চরণতল শ্রয়াচ্ছিন্ন মৃণাল। হে বন্ধু মোর, হে অন্তর তর, এই জীবনে যা কিছু সুন্দর, হে বন্ধু মোর, হে অন্তর তর, এই জীবনে যা কিছু সুন্দর, সকলই আজ বেজে উঠুক সুরে, প্রভু তোমার গানে, তোমার গানে, তোমার গানে ধাই যেন মোর সকল ভালোবাসা, প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে যাই যেন মোর সকল গভীর আশা, প্রভু তোমার গানে, তোমার গানে, তোমার গানে ধাই